অফেন্সকে অ্যাড্রেস করতে গেলে পেশেন্টের গ্রিভেন্সকেও দেখতে হবে। পেশেন্টের কেন গ্রিভেন্স হয়? এই যে ভাই প্রেজেন্টেশন দিলেন, উনি বলছেন মাত্র 21% লোক মনে করে যে সিকিউরিটি এনশিওর করলে এই অবস্থার উন্নতি হয়ে যাবে। বাকিরা তো মনে করে না, বাকিরা তো মনে করছে না, স্ট্যাটিস্টিক্স তো এটা সাপোর্ট করছে না। তাহলে করণীয়টা কি? দেখেন, মেডিকেল নেগলিজেন্স and doctor's protection are the concept of concomitant side of the same coin. At one point in time, আপনাকে অ্যাড্রেস করতে হবে মেডিকেল নেগলিজেন্স, at other point of time আপনাকে অ্যাড্রেস করতে হবে ডক্টরস প্রোটেকশন। এটা অনেকটা মুদ্রার এপিট। আপনি মেডিকেল নেগলিজেন্সকে অ্যাড্রেস করবেন না, শুধু ডক্টরস প্রোটেকশন চাইবেন, ইট ইজ ইম্যাটেরিয়াল। এটা সবার কাছে অর্থবহ হবে না। আপনাকে যদি হোলিস্টিক্যালি অ্যাপ্রোচ করতে চান, হোলিস্টিক্যালি যে আমি উপর থেকে অ্যাপ্রোচ করব, উপর থেকে অ্যাপ্রোচ করলে আপনাকে অ্যাড্রেস করতে হবে যে মেডিকেল নেগলিজেন্স হলে এটার গ্রিভেন্সটা কী করে হবে। হ্যাঁ, আপনি ঠিক করতে পারেন যে নেগলিজেন্স হয়েছে কি হয় নাই, এটা তো আর সাংবাদিক সাহেব ডিটারমিন করবেন না। নেগলিজেন্স হয়েছে কি হয় নাই এটা অবশ্যই এক্সপার্টরাই ডিটারমিন করতে হবে। কিন্তু মেডিকেল নেগলিজেন্স তো হয়, হচ্ছে না, এই কথা বলা তো ঠিক হবে না। এভরিওয়্যার অফ দ্য ওয়ার্ল্ড, ইনক্লুডিং দি সিভিলাইজড ওয়ার্ল্ড, ওই সমস্ত জায়গাও মেডিকেল নেগলিজেন্স আছে। এই জন্য আমি যখন আমেরিকায় কাজ করে দেখছি যে প্রত্যেকটা ভালো ডক্টরের একজন করে লিগ্যাল উপদেষ্টা থাকে, প্রত্যেক ভালো ডক্টরের একজন করে আইন উপদেষ্টা থাকে। কারণ তারা একটায় যদি ফেসে যান তাহলে সারা জীবনের ইনকাম নিয়ে টান দেয়। কিন্তু ওনাদের যেহেতু ইন্স্যুরেন্স আছে, এই জন্য নিজেকে পে করতে হয় না, ইন্স্যুরেন্স কোম্পানিতে পে করেন। $10 লাখ, $20 লাখ, $1 কোটি। আমি এক লোকের সাথে কাজ করেছিলাম, $1 কোটি কম্পেনসেশন দিয়েছিলেন ইন্স্যুরেন্স কোম্পানি দিয়ে, বিকজ অফ রং ট্রিটমেন্ট। ইট হ্যাপেন্স। তাহলে আমি মনে করি আপনাদের অ্যাপ্রোচটা এরকম হওয়া উচিত, আপনারা ইন ওয়ান হ্যান্ডে বলবেন মেডিকেল নেগলিজেন্স এর বিরুদ্ধে বলবেন, আবার অ্যাট দ্য সেম টাইম বলবেন উই নিড প্রোটেকশন। তাহলে ইউর ক্লেম উইল বি অ্যাকসেপ্টেড ওয়ান। আদারওয়াইজ আপনাদের এই দাবিটা অনেকটা মানে নিজেদের বাঁচানোর মতো হয়ে যাবে আর কি। এটা হোলিস্টিক হবে না, পিপল এটাকে ভালোভাবে নিবে না, রোগীরাও এটাকে ভালোভাবে নিবে না। ফলে ওই অ্যাপ্রোচটা উইল বি ভেরি অ্যাকসেপ্টেবল অ্যাপ্রোচ। এই জন্য আপনাদের যে কর্মকাণ্ড শুরু হয়েছে, ইট ইজ এ গুড সাইন। এই গুড সাইনের দৃষ্টিতে আপনারা এটা শুরু করেন। এখন হয়তো ডক্টরসদের প্রোটেকশনের কথা বলছেন, একসময় মেডিকেল নেগলিজেন্সের কথাও বলেন, এটাও বলেন। যাদের মেডিকেল নেগলিজেন্স হচ্ছে এই সময় এক্সাম্পল আনেন, প্রেজেন্টেশন তৈরি করেন, ডিসকাস করেন। দেখেন মেডিকেল নেগলিজেন্স হলে আমাদের দেশে একজন রোগীর কিছুই পাওয়ার নেই, কোনো সিস্টেম নেই। কই যাবে সে? কার কাছে যাবে? কোন আদালতে যাবে? কে ডিটারমিন করবে? আপনাদের কোনো বোর্ড নাই। আপনারা বলছেন যে এক্সপার্ট লোক ছাড়া এটা ডিটারমিন করতে পারবে না। হু আর দ্য এক্সপার্ট? কোথায় বোর্ড? কার কাছে গিয়ে আমি বলবো যে আমার যে অপারেশন করা হয়েছে এটা প্রোটোকল মেনটেন করা হয়নি? কার কাছে গিয়ে বলবো? আমার বিএমডিসি দেখেন, বিএমডিসি 2010 সালে প্রতিষ্ঠা হয়েছে। আজ পর্যন্ত আমি বিএমডিসিকে একটা চিঠি লিখেছিলাম যে কতগুলো কমপ্লেন পড়ছে, বলছে 167টা কমপ্লেন পড়েছে 10 সাল থেকে এখন পর্যন্ত। 167টা কমপ্লেন, বিচার করছে কি 2টার। 2010 সাল থেকে এখন পর্যন্ত বিএমডিসি তাতে কি করছে? 2 ডাক্তারকে ওয়ার্নিং দিছে, তাও আবার 6 মাস পরে তুলে নিছে। এর অর্থ হলো এই জিনিসটাকেও আপনাকে অ্যাড্রেসের মধ্যে আনতে হবে। তাহলে মানুষ মনে করবে যে আপনারা সত্যিই মানুষের জন্য খুবই দরদি, তাহলে অ্যাকসেপ্টেবল হবে। যেমন ধরেন আমাদের দেশের ভোক্তা অধিকার আইন 2009, এখানে একটা কথা আছে পণ্য, মানে আপনাদের সেবাটাকে পণ্য বলে আখ্যায়িত করেছে। পণ্য, এই পণ্যের অধীনে আমরা কোথায় যেতে পারি? আমরা যেতে পারি নিম্ন আদালতে। গেলে কি হবে? ডিটারমিন করবে। কি ডিটারমিন করবে? নেগলিজেন্স হয়েছে কি হয় নাই। নেগলিজেন্স হলে কি হবে? যার জীবন চলে গেছে নেগলিজেন্সের কারণে, তার কি হবে? তাকে কি দেয়া হবে? দেখেন কোনো মেকানিজম নাই। একটা এক্সাম্পল আমাদের দেশে দেখাইতে পারবেন না যে নাকি 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ পাইছে আদালতের সিস্টেমের মাধ্যমে। নো অপশন, নো মেকানিজম। তার মানে কি বাংলাদেশে মেডিকেল নেগলিজেন্স হচ্ছে না? হচ্ছে তো, কিন্তু কেউ তো মেকানিজম পায় না। আবার এট দ্য সেম টাইম ডক্টরস নিড প্রোটেকশন, এতেও কোনো দ্বিমত নাই। এই ব্যাপারে আমাদের আইনে কি আছে? সর্বশেষ আইনে যা আছে, এই প্রোটেকশনের আলাপ আলোচনা শুরু হয়েছে যে কটা লিগ্যাল
ফ্রেমওয়ার্ক এখন আছে। প্রথম ছিল মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক্স অ্যান্ড ল্যাবরেটরিজ অর্ডিন্যান্স 1982। এখানে ডক্টরসের কোনো প্রোটেকশনের কথা বলা নেই। এখানে লাইসেন্সিং কী হবে, প্রাইভেট প্র্যাকটিস করা যাবে কি যাবে না, করলে কেমন করে করবেন, এই সমস্ত আলাপ আলোচনা। এরপরে এইটা রেখে 2010 সালে আইন আসলো বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল অ্যাক্ট 2010। এই মেডিকেলস এবং ডেন্টাল কাউন্সিল অ্যাক্টের ভিতরে মূল কথা কি, ওই রিলেশন কী হবে, কিভাবে করা হবে, আপনাদের কি করে লাইসেন্স দেওয়া হবে, লাইসেন্স দেওয়ার প্রসেসটা কি হবে, কিভাবে দরখাস্ত করবেন, এই দরখাস্তগুলোর ভিত্তিতে আপনার লাইসেন্সটা দেওয়া হবে। কিন্তু এখানে এর বাইরে ডক্টরদের প্রোটেকশন কি হবে কিছু নাই। একটা আইনে বলা আছে, একটা সেকশনে বলা আছে যে একটা প্রোটেকশন প্রোটোকল ডেভেলপ করা হবে। এর অধীনে একটা প্রোটোকল ডেভেলপ করা হয়েছে, যে প্রোটোকলটার উপর ভিত্তি করে আপনাদের মেডিকেল নেগলিজেন্স হয়েছে কি হয় নাই এটা ডিটারমিন করার কথা, কিন্তু কেউ ডিটারমিন করে বলে তো আমার কাছে মনে হয় না। তারপর একটা জাতীয় স্বাস্থ্যনীতি হয় 2011 সালে। এই স্বাস্থ্যনীতিতে সুনির্দিষ্ট করে ডাক্তারদের কোনো প্রোটেকশনের কথা বলা নেই। তারপরে 2014 সালে পেশাগত আচরণের মান অসংকৃত নীতিমালা, এটাও খুব ইম্পর্টেন্ট না। স্বাস্থ্য সুরক্ষা আইনের খসড়া হয়েছে 2014 সালে, এখানে ডাক্তারদের কোনো প্রোটেকশন নাই। স্বাস্থ্য সুরক্ষা আইনের আরেকটা খসড়া হয়েছে 2018 সালে, সব ডাক্তারদেরকে ডাকা হয়েছে, স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত আর আইন হয় নাই 2018 সালে।